কখনো কখনো আমাদের জীবনে চলার পথ এত কঠিন হয়ে পড়ে যে সব সত্য জেনেও আমাদেরকে নীরব থাকতে হয় এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়। এই ভাবনাকে কাজে লাগিয়ে প্রত্যেক ছাত্রছাত্রীকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা উচিত এবং আমি পড়ানোর সময় প্রত্যেককেই এই অনুপ্রেরণা দিয়ে থাকি। তো যাই হোক, আজ আর কথা না বাড়িয়ে আমি আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা যে ক্লাসটা করব সেই ক্লাসটা হলো সংবিধান কেন এবং কিভাবে রচিত হয়, একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান। তো মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন। তো আজকে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। যদিও আমি সংবিধান কেন এবং কিভাবে রচিত হয় এই অধ্যায়টার পার্ট 1 বুঝিয়ে দিয়েছি। পার্ট 1-এ সমগ্র চ্যাপ্টারটা আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম। এবার পার্ট 2-তে এই অধ্যায় থেকে যে কমন প্রশ্নগুলো আসতে পারে এবং প্রতি বছর কোনো না কোনো সময় এসেছে বা সম্পূর্ণ চ্যাপ্টারটাকে যাতে আয়ত্ত করতে পারে সেই রকমভাবে কয়েকটি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরলাম এবং এই প্রশ্নগুলির মাধ্যমেই আজকের এই অধ্যায়টা বা প্রথম অধ্যায়টা আমরা শেষ করে নেব, যে সংবিধান কেন এবং কিভাবে রচিত হয়। তো এই অধ্যায়ের প্রথম প্রশ্নই হলো সংবিধান কি বা সংবিধান কাকে বলে, যা আমি তোমাদের পার্ট 1-এ অবশ্যই বুঝিয়ে দিয়েছিলাম। আর যারা পার্ট 1 দেখেছো তারা অবশ্যই পারবে যে সংবিধান কি বা সংবিধান কাকে বলে। তো সংবিধান কি? সাধারণত সংবিধান বলতে আইনের সমষ্টিকে বোঝায়। সংবিধান হলো এমন একটি সুসংবদ্ধ আইনগত তত্ত্বের সমষ্টি যা একটি দেশকে কিভাবে পরিচালনা করা হবে সেই সম্পর্কে বিভিন্ন ধারা উপধারা গঠিত হয়। এছাড়া একটি দেশ কিভাবে পরিচালিত হবে সেই সম্পর্কিত বিভিন্ন ধারা ও দেশ কিভাবে গঠিত হবে এবং কেন কোন আদর্শগুলি অনুসরণ করে দেশ পরিচালিত হবে সেই সম্পর্কিত নানা তত্ত্ব যে যেখানে লিপিবদ্ধ করা থাকে তাকেই বলা হয় সংবিধান। যদিও পার্ট 1-এ আমি এটা সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি, তবু সংবিধান কি এই নিয়ে আমিও 3 থেকে 4 বার বুঝিয়েছি। তোমরা সংবিধান কি সম্পর্কে আমি আর বলবো না। এবার সংবিধানের যে কোনো দুটি উদ্দেশ্য, মানে সংবিধানের উদ্দেশ্য কি, ঠিক আছে, এটাও আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। তবু এখানে যেহেতু প্রশ্ন এসেছে তাই প্রশ্নগুলিকেও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, কেননা এই প্রশ্নগুলি যদি তোমরা শুনো তাহলে অবশ্যই তোমরা একটা ভালো ফল করতে পারবে। সংবিধানের দুটি উদ্দেশ্য কি, সংবিধান কি উদ্দেশ্যে রচিত হয়? সংবিধান একটি দেশের জন্য কিছু প্রাথমিক নিয়ম তৈরি করে যেগুলি সমাজের মধ্যে অবস্থানকারী বিভিন্ন ধরনের সদস্যের মধ্যে ন্যূনতম সংযোগ সাধনের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যায়। ঠিক আছে, সংবিধানের উদ্দেশ্য কি? সংবিধান একটা আইন তৈরি করে এবং যেগুলি কি করে মানুষের চলার পথে একটা সহায়ক হিসাবে কাজ করে। তারপর হলো কি, 2 নম্বরে লিখবে সংবিধানের দ্বিতীয় কাজ হলো যে এটি নাগরিকের উপর একটি সরকারের কাজের উপর কিছু সীমাবদ্ধতা আরোপ করে, যে সীমাবদ্ধতা মৌলিক কারণগুলি সরকার কখনো এড়িয়ে যেতে পারে না। অর্থাৎ সংবিধান সমাজে চলার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন তৈরি করে দেয়। এই নিয়ম কানুনগুলি নাগরিক, সরকার সবাইকে মেনে চলতে হয় এবং কেউ এই সংবিধানের আইনগুলিকে এড়িয়ে যেতে পারে না, অর্থাৎ সবার জন্য সমান অধিকার থাকে। এবার হলো লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান কাকে বলে। এটা সম্পর্কে আমি তোমাদের সেই পার্ট 1-এ বুঝিয়ে দিয়েছি যে লিখিত সংবিধান কাকে বলে এবং অলিখিত সংবিধান কাকে বলে, এবং উদাহরণ দাও, একটি করে উদাহরণও দেওয়ার কথা বলেছে। তো তোমরা অবশ্যই আমার ক্লাসটা যখন করবে মনোযোগ সহকারে আমার কথাগুলি শুনবে এবং মনোযোগ সহকারে বলার চেষ্টা করবে বা বোঝার চেষ্টা করবে,
যাতে করে আমরা খাতায় লিখতে পারি বা তোমরা খাতায় লিখতে পারো। লিখিত সংবিধান কাকে বলে? না, লিখিত সংবিধান বলতে বোঝায় যে দেশের শাসন ব্যবস্থা সম্পর্কিত মৌলিক নীতিগুলির সবকটি বা অধিকাংশ কোনো সংবিধান সভা কয়েকটি দলিলে লিপিবদ্ধ থাকে তাকে লিখিত সংবিধান বলে। যেমন ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড এগুলি হলো কি লিখিত সংবিধান। মানে যে সংবিধানে কি আমরা যদি যে সংবিধান লিখিত তাকে লিখিত সংবিধান বলা হয়। মানে যে সংবিধানে বিভিন্ন নিয়ম কানুন লেখা থাকে তাকেই বলা হয় লিখিত। যেমন ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে, তোমরা অবশ্যই দেখে নেবে মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ঠিক আছে। তারপর অলিখিত সংবিধান কাকে বলে? অলিখিত সংবিধান কাকে বলে? না, আমি তোমাদের অলিখিত সংবিধান কাকে বলে বলে দিচ্ছি যে শাসন সংক্রান্ত মৌলিক নীতিগুলি যখন কোনো সংবিধান সভা বা কনভেনশন কর্তৃক বিধিবদ্ধ না হয়ে প্রথা, আচার আচরণ, রীতিনীতি এবং বিচারালয়ের সিদ্ধান্ত প্রভৃতির উপর ভিত্তি করে গড়ে ওঠে তখন তাকে অলিখিত সংবিধান বলে। যেমন ব্রিটেনের সংবিধান হলো এর উদাহরণ, ঠিক আছে। মানে যে সংবিধান লিখিত নয়, অর্থাৎ এখানে রাজা ইচ্ছে করলে একজনকে শাস্তি প্রদান করতে পারবে, ইচ্ছে করলে শাস্তি প্রদান নাও করতে পারবে। মানে সংবিধানে কোনো লেখা নেই যে ওটার ওর জন্য এই শাস্তি প্রাপ্য, তার জন্য এই শাস্তি প্রাপ্য, ঠিক আছে। তাহলে এটাকে বলা হয় অলিখিত সংবিধান। যদি উদাহরণ দেওয়ার কথা বলে তাহলে নিশ্চয়ই বলে দেবে ব্রিটেনের সংবিধান। তো প্রশ্নের মধ্যে এতটুকুই ছিল। তারপর হলো সংবিধানের কয়েকটি বৈশিষ্ট্য। সংবিধানের কয়েকটি বৈশিষ্ট্য তো আমি পার্ট 1 অবশ্যই বুঝিয়ে দিয়েছি, আবারও বলে দিচ্ছি সংবিধানের কয়েকটি বৈশিষ্ট্য। যারা পার্ট 1 দেখোনি বা মনে রাখতে পারোনি তারা অবশ্যই চেষ্টা করবে আমার কথাগুলো শোনার জন্য এবং মনে রাখার জন্য। তো সংবিধানের কয়েকটি বৈশিষ্ট্য হলো, সংবিধান হলো একটি আইনমূলক ধারণা, ঠিক আছে। সংবিধানের কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে রোমান 1 পয়েন্টে দিয়ে দিবে সংবিধান হলো একটি আইনমূলক ধারণা। রোমান 2তে দিবে সংবিধান হলো দেশের সর্বোচ্চ এবং মৌলিক আইন। রোমান 3তে দিবে সংবিধান সরকারের মূল কাঠামো এবং গঠন ব্যবস্থা নির্ধারণ করে। না, সংবিধানের মধ্যে রাষ্ট্র চরিত্র প্রতিফলিত হয় এবং রাষ্ট্রের মধ্যে যে সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং কিভাবে এই ক্ষমতা ব্যবহৃত হবে সেই বিষয়েও সংবিধান নির্দেশ দিয়ে থাকে। তাহলে সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে আমি তোমাদের বলে দিয়েছি। অর্থাৎ সংবিধানের বৈশিষ্ট্যটা আমি একটু তাড়াতাড়ি বলে নিলাম এই কারণেই, কারণ পার্ট 1ও আমি সেই সংবিধানের বৈশিষ্ট্য তোমাদের বুঝিয়েছি। আর এখানে বুঝিয়ে দেওয়ার অর্থ হলো সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি থেকে বাছাই করা কয়েকটা প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আর আশা করি একাদশ শ্রেণীতে এই প্রশ্নগুলির মধ্যে একটা তোমাদের কমন পড়ে যাবে। ভারতীয় সংবিধানে প্রস্তাবনার গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদের ভবিষ্যতেও কাজে লাগবে। ভারতীয় সংবিধানে প্রস্তাবনার গুরুত্ব 1787 খ্রিস্টাব্দে প্রণীত মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে ভারতীয় সংবিধানে একটি প্রস্তাবনা যোগ করা হয়। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে 1787 খ্রিস্টাব্দে, ঠিক আছে। কখন? 1787 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে, ঠিক আছে। একটা কি করা হয়? মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে সংবিধানের একটা কি প্রস্তাবনা যোগ করা হয়। 1976 খ্রিস্টাব্দে দেখা গেল যে 42তম সংবিধান সংশোধনের পর প্রস্তাবনার গুরুত্ব অপরিসীম হয়ে দাঁড়ায়। যেমন ধরো কোনো আইনের অর্থ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে প্রস্তাবনার সাহায্যে তা নিরসন করা যায়, ঠিক আছে। প্রস্তাবনার গুরুত্ব কি তোমাকে বলবে, যে মানে প্রস্তাবনা কেন গ্রহণ করা হয়েছে সংবিধানের মধ্যে, কেন গ্রহণ করা হয়েছে ওটা সংশোধন করার জন্য। যেমন ধরো কোনো আইনের অর্থ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে, যদি কোনো আইনের অর্থ নিয়ে বিতর্ক সৃষ্টি হয় তাহলে এটা নিয়ে নিরসন করা যায়। রোমান 2তে লিখবে প্রস্তাবনা সংবিধান রচয়িতাদের উদ্দেশ্য এবং অভিপ্রায় বুঝতে সাহায্য করে। রোমান 3তে লিখবে সংবিধানের প্রস্তাবনা হলো সংবিধানকে উপলব্ধি করার চাবিকাঠি। মানে সংবিধানের প্রস্তাবনা সংবিধানের উপলব্ধি করার একটা চাবিকাঠি। তারপর হলো প্রস্তাবনার মধ্যে গণসার্বভৌমিকতা,
গণতন্ত্র, সমাজতন্ত্র, ভারতীয় সংবিধানের দার্শনিক ভিত্তি হলো সংবিধানের প্রস্তাবনা। মানে এই সব কিছু নিয়ে কি করা যায়, চিন্তা ভাবনা করা যায় প্রস্তাবনার মধ্যে। এবার হলো গণপরিষদের গঠন সম্পর্কে লিখো। এটা একটা খুব ভালো প্রশ্ন যে গণপরিষদের গঠন সম্পর্কে লিখো। তো আমরা সংবিধানের প্রস্তাবনা পড়েছি, সংবিধানের প্রয়োজনীয়তা পড়েছি। এবার গণপরিষদ কেন গঠিত হয়েছিল না, গণপরিষদ 1947 সালের 3 জুন তারিখে পরিকল্পনা অনুযায়ী সংবিধান দ্বারা ভারত বিভাজনের পর পাকিস্তানে অন্তর্ভুক্ত অঞ্চল সমূহ থেকে নির্বাচিত হয়েছিল। এর ফলে গণপরিষদের সদস্য সংখ্যা 299 জনে নেমে এলো। ভারতের সংবিধান 1949 সালের 26 নভেম্বর গৃহীত হয়েছিল এবং তা কার্যকর হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি। অর্থাৎ বিভিন্ন বিষয়ে কার্য পরিচালনার উদ্দেশ্যে গণপরিষদের 8টি বিশেষ কমিটি গঠন করা হয়। সাধারণত জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, ডক্টর বি.আর. আম্বেদকর এবং সব কমিটির সভাপতি হিসাবে কাজ করেছিল পরিষদ। তার কার্য সম্পাদনের জন্য 2 বছর 11 মাস সময় নিলেও দিন হিসেবে এই পরিষদ কাজ করেছিল মূলত 166 দিন। ঠিক আছে, তাহলে গণপরিষদ এই সম্পর্কে আমি আগে একটা ক্লাস নিয়েছি, এই ক্লাসে আমি সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি। এখন আবার একটু শর্টভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার প্রশ্ন হলো ভারতীয় সংবিধান কিভাবে রচিত হয়েছে, এটাও আমি বুঝিয়ে দিয়েছি। তো ভারতীয় সংবিধান কিভাবে রচিত হয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রাথমিকভাবে ভারতীয় সংবিধান রচিত হয়েছিল গণপরিষদের দ্বারা। মানে প্রথম দিকে ভারতীয় সংবিধান গণপরিষদের দ্বারা গঠিত হয়েছিল, যা আমি গণপরিষদ সম্পর্কে তোমাদের আগের প্রশ্নটাতে বুঝিয়ে দিয়েছি। দ্বারা মূলত গঠিত হয়েছিল অবিভক্ত ভারতের জন্য। এই গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল 1946 সালের 9 ডিসেম্বর। এই যে গণপরিষদের প্রথম অধিবেশন 1946 সালে 9 ডিসেম্বর হয়েছিল। ঠিক আছে, তারপর হলো কি, সেই সংবিধান দেখা গেল যে তবে পরবর্তী সময়ে বিভক্ত ভারতের জন্য এই পরিষদের অধিবেশন হয়েছিল 1947 সালের 14 আগস্ট। এই পরিষদ তখন 1935 সালের ভারত শাসন আইন অনুযায়ী বিভিন্ন আঞ্চলিক বিধান পরিষদগুলোর দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত হয়েছিল। ঠিক আছে, তাহলে সংবিধান কিভাবে রচিত হয়েছিল তাও আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এবার হলো লিখিত সংবিধানের সুবিধা কি অসুবিধা কি। খুব সুন্দর একটা প্রশ্ন যে লিখিত সংবিধানের সুবিধা কি এবং অসুবিধা কি। তো লিখিত সংবিধান আমরা পড়েছি, তো লিখিত সংবিধানের সুবিধা কি। লিখিত সংবিধানের সুবিধা হলো জনগণের অধিকার বিধিবদ্ধ, অর্থাৎ নাগরিকের মৌলিক অধিকারকে সুনিশ্চিত করার জন্য সংবিধান লিখিত হওয়া দরকার। মানে জনগণের অধিকারকে যদি সুনিশ্চিত করতে চায় তাহলে একটা লিখিত সংবিধান প্রয়োজন। তারপর হলো আরেকটা সুবিধা কি, সে সুস্পষ্ট এবং সুনিশ্চিত। লিখিত সংবিধানের প্রধান গুণগুলি হলো এই সংবিধান সুস্পষ্ট ও সুনিশ্চিত। লিখিত সংবিধান শাসন কার্য পরিচালনার জন্য যাবতীয় নিয়ম কানুন সুনির্দিষ্টভাবে লিখিত থাকে বলে শাসন কার্য পরিচালনা করতে কোনো অসুবিধা হয় না। মানে লিখিত সংবিধানে আগেই লেখা থাকে কোন কাজের জন্য কোন শাস্তি বা কোন কাজটা কিভাবে করতে হবে, এই জন্য কোনো অসুবিধা হয় না। তারপর হলো যে স্থায়িত্ব, মানে লিখিত সংবিধান স্থায়ী হয়। আবেগের বশে বা নিছক দলীয় স্বার্থে কেউ এই সংবিধানকে সহজে পরিবর্তন করতে পারে না। এই স্থায়িত্ব সংবিধানের মর্যাদা বৃদ্ধি করে। অর্থাৎ লিখিত সংবিধান আগে থেকে নির্ধারিত, এই জন্য আবেগের বশে কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারে না। ঠিক আছে, এবার হলো লিখিত সংবিধানের অসুবিধা কি। হ্যাঁ, সুবিধা থাকার পাশাপাশি অসুবিধাও তো রয়েছে। অসুবিধা হলো জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি। বর্তমান যুগ পরিবর্তনশীল, কিন্তু লিখিত সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় না বলে দেখা যায় জনগণের মধ্যে একটা ক্ষোভ দেখা দিতে পারে। দ্বিতীয়ত জরুরি অবস্থায় অনুপযোগী। লিখিত সংবিধানকে সহজে যেহেতু পরিবর্তন করা যায় না, ফলে প্রয়োজনীয় সংবিধানকে দ্রুত সংশোধন করা যায় না এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না।
তৃতীয়ত হলো অধিকারের রক্ষা কবচ নয়। সংবিধান লিখিত হলেই যে মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে এমন কথা বলা যায় না। ব্রিটেনের সংবিধান অলিখিত হলেও সেখানকার নাগরিকের অন্য কোনো দেশের নাগরিকের অপেক্ষা কম স্বাধীনতা ভোগ করে না। মানে লিখিত সংবিধান থাকলেই যে আমরা সুবিধা ভোগ করবো এমন কোনো কথা নয়। কেননা অনেক সময় অনেক সিদ্ধান্ত দ্রুত নিতে হয়, যেহেতু লিখিত তাই সেই সিদ্ধান্তগুলি দ্রুত নেওয়া যায় না। এবার হলো অলিখিত সংবিধানের সুবিধা এবং অসুবিধা কি। এবার অলিখিত সংবিধানের সুবিধা কি সেই সম্পর্কে আমরা লিখিত সংবিধান যেহেতু পড়েছি, সেই অলিখিত সংবিধানটা আশা করি বানিয়ে নিতে পারবো। আর যদি তোমরা না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।